আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিম, এইচএসসি 2023 ব্যাচ, নটরডেম কলেজ, ঢাকা। আর বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাথে লাইভে যিনি গেস্ট হিসেবে উপস্থিত আছেন, তোমরা আসলে সবাই তাকে চেনো। আমার আলাদাভাবে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তারপরও অনুষ্ঠানের স্বার্থে, ফর্মালিটির স্বার্থে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সাথে লাইভে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আহ বুয়েটের প্রথম স্থান অধিকারী আদনান আহমেদ তামিম। আদনান আহমেদ তামিম, তোমাকে ব্যক্তিগতভাবে এবং আমার পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং তোমার সফলতার জন্য তোমার প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুরুতেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আর ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তামিমকে অসংখ্য ধন্যবাদ। আসলে তামিম বর্তমানে হয়তোবা চট্টগ্রাম অবস্থান করছে। একটু বিদ্যুতের সমস্যার কারণে আসলে লাইভটা তামিমের ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপরও তামিম যেহেতু সময় দিয়ে অনেক কষ্ট করে অন্ধকারের মধ্যে লাইভটা করছে, আশা করি তোমরা যারা লাইভটা দেখতেছো তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। মানে গরমের মধ্যে কে তো কারেন্ট নাই, অনেক কষ্ট করে আজকে লাইভটা হচ্ছে। তামিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু কারেন্ট নাই, আমরা বেশি আলোচনার দিকে যাব না, খুব সংক্ষেপের মধ্যে ইনশাল্লাহ আজকে লাইভটা শেষ করার চেষ্টা করব। প্রথমে একটা প্রশ্নের দিকে চলে যাচ্ছি, যে তুমি নটরডেম কলেজের কথা ঠিক প্রথম কখন শুনেছিলে এবং তুমি কোন সময় থেকে নটরডেম কলেজের জন্য প্রস্তুতি নিয়েছিলে? নটরডেম কলেজের কথা আমি মেনলি মানে ক্লাস 10 এর মাঝামাঝি টাইম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম। মানে ফ্রেন্ডের ভাই নটরডেমে পড়তো, আর তখনই যেহেতু অ্যাডমিশন সিজনে নটরডেম থেকে অনেক ভালো রেজাল্ট করতো আমাদের। আমি যখন ফার্স্ট ইয়ারে উঠতাম, ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন সেই বছর যে বুয়েট অ্যাডমিশন টেস্ট ছিল সেটাতে প্রায় 350 প্লাস শুধুমাত্র নটরডেম কলেজ থেকে বুয়েটে চান্স পেয়েছিল। সো এটা একটা আলাদা ফেসিনেশন তৈরি করেছিল। এন্ড প্রিপারেশনের কথা যদি বলি, মেইনলি নটরডেম কলেজের জন্য যে প্রিপারেশন সেটা তো মেইনলি এসএসসি সিলেবাস ওরিয়েন্টেড। সো আমি চেষ্টা করেছিলাম যেহেতু যাতে এসএসসির যে বেসিক গুলো আছে ওগুলা 100% ক্লিয়ার থাকে, এন্ড এসএসসির পরে জাস্ট ওই যে বাংলা ইংলিশ যে এক্সট্রা পার্ট গুলো আছে যেগুলো আলাদাভাবে এডমিশন টেস্টের জন্য দেখা লাগে ওইগুলো দেখেছিলাম। মেইনলি ওইটাই যে এসএসসির মাঝে থেকে যাতে এসএসসির বেসিকটা, কোর বেসিকটা ভালোভাবে ক্লিয়ার থাকে, এটাই ক্লিয়ার রেখেছিলাম। ধন্যবাদ আমি তোমাকে, তুমি খুব সুন্দরভাবে আসলে গুছিয়ে হ্যাঁ তামিম, আমাকে শোনা যাচ্ছে? তামিম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এতক্ষণ একটু হ্যাঁ হ্যাঁ অফ হ্যাঁ ছিল। হ্যাঁ, একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, যাই হোক আমি তোমাকে ধন্যবাদ। আসলে তোমরা যারা জুনিয়র, তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও, তারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে থাকো, ভাইয়া কি পড়াশোনা করব? তো আসলে অবশ্যই তামিমের কাছ থেকে খুব স্পষ্ট ভাবে তোমরা উত্তরটা পেয়ে গেছো, যে এসএসসি পরীক্ষার যে বইগুলো এবং এসএসসি পরীক্ষায় যদি তোমার একটা ভালো বেসিক থাকে, তাহলে কিন্তু নটরডেম কলেজ তোমার জন্য অনেকটা আগিয়ে যাবে। তো যাই হোক, ধন্যবাদ তামিমকে। তামিম, আমরা একটু আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, আমরা তার দিকে চলে যাচ্ছি। আমরা নটরডেম কলেজে প্রায় কাছাকাছি 2 বছর মতো অতিবাহিত করেছি। আমরা দেখেছি নটরডেম কলেজের ক্লাসগুলো সারা বাংলাদেশের বিভিন্ন ধরনের যে কলেজ আছে বা সারা বাংলাদেশের সাথে তুলনা দিলে নটরডেম কলেজের ক্লাসগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে। যে কারণেই নটরডেম কলেজ থেকে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো রেজাল্ট করে। তো সেক্ষেত্রে একটু তোমার কাছ থেকে জেনে নিতে চাইবো যে নটরডেম কলেজের ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতো, বা যদি ব্যতিক্রম লাগে সেক্ষেত্রে কোন কোন দিকগুলো আসলে তোমার স্মরণীয় হয়ে আছে এখনো? না, ক্লাসের ক্ষেত্রে যদি বলি সেটা আসলে অনন্য। যে অনেক ক্ষেত্রে দেখা যায় কলেজে উঠলে বিশেষ করে যে অনেক ভালো ভালো কলেজে ক্লাস মানে নিয়োজিত হয় না, মানে ক্লাসে টিচার এসে ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে না, বা একটু আর তো জাস্ট নাম করে জাস্ট সিলেবাসটা শেষ করে দেয়। বাট এদিক দিয়ে নটরডেম কলেজটা একটু ব্যতিক্রম। এন্ড এক্ষেত্রে যদি বলি স্যারেরা একদম এইচএসসি থেকে শুরু করে মানে অনেক অ্যাডভান্স প্রবলেমও কিন্তু ক্লাসে সলভ করায়, মানে একদম কোর বেসিকটা একদম শুরু থেকেই জিরো থেকেই পড়ায়, পাশাপাশি
পাশাপাশি যদি টাইম থাকে সেক্ষেত্রে অনেক অ্যাডভান্স প্রবলেমও সলভ করায়, যেটা আমি লক্ষ্য করেছি ফিজিক্স কিংবা ম্যাথ বা কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে। অ্যান্ড ফিজিক্স ক্লাসটা আমার কাছে একটু আলাদা, কারণ মানে ফিজিক্সের ক্ষেত্রে যেটা ছিল, আমি যেহেতু ফিজিক্সটা তখন থেকে ভালো লাগতো, আমি চেষ্টা করতাম ক্লাসে স্যারের যে প্রবলেম গুলো দিত এগুলা আলটিমেটলি যাতে যত দ্রুত সম্ভব মানে করে স্যারকে সলভটা দেখানো যায় আরকি। এটাই নিজের মধ্যে মানে স্পিডটা আনার জন্য যে স্পৃহাটা ওইটা তখন থেকেই ছিল। অ্যান্ড ক্লাসে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে যে রিসেট টাইমটা থাকে ক্লাসের পর ৫ মিনিট, আ সেই টাইমে গিয়ে স্যারের সাথে ডিসকাস করে ওই প্রবলেমটা ক্লিয়ার করে নিতাম। অ্যান্ড পাশাপাশি স্যারেরা এটাই বলতো যে যদি আমাদের ক্লাসে কোনো একটা বুঝতে সমস্যা হয়, কোনো বেসিক সমস্যা থাকে বা কোনো একটা ম্যাথে সমস্যা থাকে, স্টুডেন্টরা যাতে আলাদাভাবে ডিপার্টমেন্টে গিয়ে দেখা করে। অ্যান্ড এই জিনিসটা আসলে একটু অভিভূত করার মতো যে স্যারেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে যে যাতে স্টুডেন্টকে বেস্টটা দেওয়া যায়। অ্যান্ড অবশ্যই গাইডেন্সটা আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে, যে স্টুডেন্টের সাথে টিচারের যে কানেকশনটা, সেই দিক দিয়ে নটরডেম কলেজ একটু ব্যতিক্রমী বলা যায়, যেটা অনেক কলেজের ক্ষেত্রে দেখা নাও যেতে পারে। ধন্যবাদ তামিমকে। আসলে আমাদের নটরডেম কলেজের লাইফে আসলে কিছু মানে বিশেষ বিশেষ দিক রয়েছে। এর মধ্যে এই একটা, তুমি যেটা বললে যে রিসেস টাইমে আমরা টিচারদের কাছে যাইতাম, তাদের কাছে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতাম, বা স্যাররা আমাদের নিজেদেরকেই ক্লাসে প্রশ্ন করার জন্য আরো আগ্রহী করে তুলতো, যেন আমরা বেশি বেশি প্রশ্ন করি। এবং দেখা যেত আমাদের ক্লাস একটা সার্টেন টাইমে শেষ হয়ে যেত, এরপর হয়তো বা কিছু প্রশ্ন ছাত্রদের থাকে, কিন্তু ছাত্ররা ওই টাইমে হয়তো বা রিসেস টাইম ৫ মিনিট ১০ মিনিট বা যে সময়টাই পায় না কেন, ছাত্ররা সবসময় স্যাররা যখন ক্লাস থেকে বের হয়ে যায় তখন স্যারদের সাথে সাথে ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে যায়, এবং স্যাররাও খুব আগ্রহ নিয়ে আসলে আমাদেরকে সেই সলভ গুলো দিয়ে দেয়। এগুলো আসলে মানে দেখা যায় যে সারা বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক কলেজ, বিশেষ করে আমি নটরডেম কলেজের কথা তো অবশ্যই বলবো, যেহেতু আমরা এটা আমাদের নিজের চোখে উপলব্ধি করতে পেরেছি যে স্যাররা আমাদের প্রতি কতটা লক্ষ্য রাখেন। আরো একটা কথা বলতে চাই, যে তুমি প্রথম দিক থেকে বললে যে যখন তুমি আমাদের ক্লাসগুলো নিতেন তখন যে আমাদের মানে বোর্ড বইয়ের সাথে সাথে এইচএসসি এক্সামের সাথে সাথে কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ বা অ্যাডভান্স লেভেলের টপিক যেগুলো এডমিশনের সাথে যায় এমন কিছু টপিক আসলে আমাদের সাথে স্যাররা শেয়ার করতেন। এবং বিশেষ করে আমি একটু বিশেষ করে লক্ষ্য করেছি যে স্যারেরা যখন যে কোনো একটা টপিক বা যে কোনো একটা থিওরি বুঝিয়ে ওর আন্ডারে যখন ম্যাথ করাইতেন বা যে কোনো বিষয়ে বলতেন, তখন দেখা যাইতো যে এডমিশনে যেগুলো আসতো ওই এডমিশনের টপিক ওয়াইজে আমাদের একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেন। সেক্ষেত্রে আমরা যখন নটরডেম কলেজে প্রথম থেকে পড়াশোনা করতাম, এডমিশনের প্রতি আমাদের ফোকাসটা আরো একটু বেড়ে যেত। আর ধন্যবাদ তামিমকে, খুব সুন্দরভাবে তুমি উত্তর দিয়েছো। তামিম, আমরা যখন নটরডেম কলেজে পড়াশোনা করেছি আমাদের ল্যাব করতে হয়েছে, কুইজ পরীক্ষা দিতে হয়েছে। নটরডেম কলেজে প্রায় 26টার অধিক ক্লাবও রয়েছে। তো একটু তোমার কাছে জেনে নিতে চাইবো, তুমি পড়াশোনার পাশাপাশি কোনো ক্লাবিং এর সাথে যুক্ত ছিলে কিনা? ক্লাবিং বলতে আমি সায়েন্স ক্লাবের সাথে যুক্ত ছিলাম, বাট ক্লাব অ্যাক্টিভিটিসে অতটা অ্যাক্টিভ ছিলাম না আরকি। মানে পড়ার প্রেশারটা হ্যান্ডেল করতে হয়েছিল ফার্স্টে থেকেই সবকিছু মিলাই, ক্লাস, ল্যাব, কুইজ। ওই কারণে ক্লাবিংটা আসলে করা হয়নি আমার আমার দ্বারা। আহ আর যেহেতু বুঝতে পেরেছি হোস্টেলে তামিম। ছিলাম তাই হ্যাঁ, মানে হ্যাঁ। নিজের সবকিছু নিজেকেই গোছাতে হতো আরকি। মানে বাসায় থাকলে তো অন্য সিনারিও, আর যেহেতু হোস্টেলে ছিলাম সবকিছুই নিজের মতো করে নিজে এফোর্ট দিয়ে সবকিছু গুছাইতে হবে। ওই কারণে ক্লাব করার মতো, ক্লাবের অ্যাক্টিভিটিসে জয়েন করার মতো আলাদা তেমন টাইম পাইনি আসলে। ধন্যবাদ তামিমকে। আসলেই হ্যাঁ, আমরা যারা আসলে ঢাকার বাহির থেকে আসি, বিশেষ করে আমি যেমন বরিশাল থেকে এসেছি, তুমি চট্টগ্রাম থেকে এসেছো, আমাদের অধিকাংশেরই হোস্টেলে থাকতে হয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে হোস্টেলে টাইম মতো না গেলে খাবার পাওয়া যায় না। আবার দেখা যেত যে ক্লাবের জন্য আলাদা টাইম দিতে হইতো, ফেস্ট হইতো, আলাদা মিটিং হইতো, মানে কিছু সময় দিতে হইতো। তবে আসলে যারা বাহির থেকে আসে, বিভিন্ন হোস্টেলে থাকে, তাদের দেখা যাইতো যে নিজের তো পড়াশোনা আছেই, প্লাস কলেজের পড়াশোনা, কুইজ, ল্যাব সবকিছু নিয়ে আসলে খুবই ব্যস্ততার মধ্যে সময় যাইতো আমাদের ২ বছর। এ কারণে আমরা শত চেষ্টা করলেও হয়তো বা অনেকে সময় বের করতে পারতাম না। যাই হোক, তামিমকে ধন্যবাদ। তামিম, আমরা যখন একটু স্মৃতি দিকে চলে গেলে, যখন আমরা নটরডেম কলেজে পড়াশোনা করেছি আমাদের ল্যাব হতো। তো ল্যাবে আসলে আমাদের অনেকের অনেক স্মৃতি আছে। বিশেষ করে আমরা ফিজিক্স এর ল্যাবের কথা বলবো আমি। ওখানে করতাম কি, আমি ব্যাক ক্যালকুলেশন করে আগেই মানে অ্যান্সারটা জেনে নিতাম, যে যারা আমার আগে আহ মানে ল্যাব করতে যেত ওদের কাছ থেকে অ্যান্সারটা জেনে নিতাম, দেন আসলে আমি পরীক্ষার হলে যেতাম, তারপর অ্যান্সার বসিয়ে ব্যাক ক্যালকুলেশন করতে করতে গিয়ে বসাইতাম, না হলে বারবার মেকআপ খাইতে হইতো। মানে এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি।
বা কেমিস্ট্রি ল্যাবে অনেক আমাদের স্মৃতি রয়েছে। বিশেষ করে টুডু স্যার ছিলেন আমাদের, আমরা হলো বিভিন্ন ধরনের কেমিক্যাল একত্রে মিলিয়ে ফেলাইতাম, তো টুডু স্যার খুবই রাগ করতেন। এরকম অনেক স্মৃতি আছে। তোমার ল্যাব নিয়ে যদি আলাদা কোনো এক্সপিরিয়েন্স থাকে বা স্মৃতি থাকে, তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। ল্যাবের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে ফিজিক্স ল্যাবের লাস্টে, এন্ড আমি যেহেতু আমার একাডেমিক্স নিয়ে অনেক বেশি ফোকাস ছিল, তাই আগেই শেষ করতে হইতো নিজের পর একাডেমিক পড়া শেষ করার পর। দেন ফিজিক্স ল্যাবের ক্ষেত্রে দেখা যাইতো অনেক সময় মিলতো না, সেক্ষেত্রে রিক্যাপ করা লাগতো। একবার দুইবার রিক্যাপ করাই লেগেছিল, এন্ড আলটিমেটলি একটু টাফই ছিল। অনেকেই ডিসকাশন করে অনেক ব্যাক ক্যালকুলেশন করে আলটিমেটলি মিলাইতে হইতো আর কি ফিজিক্স ল্যাবটা। আর কেমিস্ট্রি ল্যাবের ক্ষেত্রে অতটা প্রবলেম হয়নি আলটিমেটলি। কেমিস্ট্রিতে যেহেতু আলাদা একটা বই দেয়াই হয় ল্যাবের জন্য, ওইটা থেকেই মোটামুটি হ্যাঁ, ওটা সহ মিক্স করে কোনো মতে মিলাই ফেলতে পারতাম। ধন্যবাদ তামিমকে। এটা আর হ্যাঁ, কি। আসলে ওই বইগুলোতে একদম লেখা থাকতো আর কি, তো আমরা ওইটা দেখে দেখে বা স্যারও একটু সুযোগ দিতেন, যেহেতু আমরা নতুন বা প্রথম প্রথম ল্যাব করতেছি। আমাদের এসএসসি মানে এসএসসি যে আমরা যেখান থেকে পড়াশোনা করেছি, বাংলাদেশের এসএসসি বেস যে সকল স্কুলগুলো আছে ল্যাব নেই বললেই চলে। সেক্ষেত্রে আমরা প্রথম প্রথম গিয়ে টিচাররা আমাদের খুবই সহযোগিতা করেছিলেন আমাদের ল্যাব গুলো করার জন্য। আর ধন্যবাদ তামিমকে। তামিম, আমরা যখন পড়াশোনা করেছি দীর্ঘ 2 বছর আমাদের প্রায় কুইজ পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে। দেখা গেছে যে প্রতি সপ্তাহে আমাদের 2টা করে কুইজ পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে, এবং কুইজ পরীক্ষা আসলে আমরা অনেক এক্সপিরিয়েন্স লক্ষ্য করছি। বিশেষ করে বড় ভাইরা বলতেন যে সৃজনশীলের গ এবং ঘ তুমি যে কোনো একটা পারবা আর একটা পারবা না, মানে এরকমের বলতো। তো আমার প্রথম দিকের এক্সপিরিয়েন্স হইতো কি, আমি ক খ গ পর্যন্ত করতাম, দেন যদি 3টা পারতাম তাহলে ঘ দেখতাম, আর যদি 3টা পারতাম না তাহলে আমি ঘ দেখতামই না। এই কারণে যে ঘ তো এমনিই পারবো না, যেগুলো পারি না এগুলো নিয়ে আসলে চিন্তা করি। তো এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে যেত আমাদের। বা দেখা যাইতো যে যে অনেকে বলে কুইজে ফেল না করলে নটরডেম হওয়া যায় না, কুইজে শূন্য না পেলে, মানে অনেক কথা আছে আর কি এরকমের। তো দেখা গেছে আমিও একবার কুইজে ফেল করেছি, ইংরেজি কুইজে একবার 32 পেয়েছি, এবং এটাই আমার কি মানে লাইফে প্রথম ফেল, নটরডেম কলেজে এসে কুইজে ফেল। তোমার যদি কুইজ নিয়ে আলাদা কোনো স্মৃতি থাকে তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো, বা কুইজ গুলো তোমার কেমন লাগতো বা কুইজে কেমন মার্কস আসতো তোমার, সেগুলো যদি আমার সাথে শেয়ার করো। কুইজের ব্যাপারটা আসলে একটু আলাদা, মানে যেহেতু অনেকগুলো কুইজ হইতো, প্রত্যেকটা কুইজের মার্কস আবার শেষে গিয়ে র্যাঙ্কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। সেক্ষেত্রে কুইজের প্রতি একটা আলাদা আগ্রহ থাকতো সবার, এবং ভালো করার যে স্পৃহাটা সেটা থাকতো। এন্ড ফার্স্টে থেকে যদি বলি, আহ, প্রথম ক্ষেত্রে কুইজ তেমন ভালো হয়নি আমার, মানে ফিজিক্স কুইজ যেটা ছিল একদম ফার্স্ট কুইজ, ওইটাতে মার্ক অনেক কম ছিল, মানে মোটামুটি 40ই ছিল বলা যায়। বাট এরপর থেকে আমি যথেষ্ট আপগ্রেড করার চেষ্টা করছি, এবং আপগ্রেড করতে করতে একদম লাস্ট কুইজ যেটা ছিল ওইটাতে কিন্তু 100ই পেয়েছিলাম। মানে এর মাঝে আরো কয়েকবার পেয়েছিলাম সেই 100, সেই এন্ড লাস্ট কুইজে যে, সো এটা আর কি, মানে যেহেতু প্রতি সপ্তাহে কুইজ এন্ড আপগ্রেডেশনের একটা সুযোগ থাকে, এন্ড মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতেই মোটামুটি ভালোই আসতো মার্কস। বাট ইংলিশের ক্ষেত্রে একটু কম আসতো আর কি মার্কস, যেহেতু ইংলিশে অন এভারেজে সবাই প্রায় কম পাই এনডিসি তে যে লেভেলের কোয়েশ্চেন হয়। ওই কারণে আমারও ব্যতিক্রম না, আমারও ইংলিশে কম আসতো, আর বাংলায়ও মোটামুটি আসতো ভালো। এটা আর ধন্যবাদ কি যে, তামিমকে আসলে। আহ, যেহেতু হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলা হ্যাঁ, কুইজ বলো। হয়। হ্যাঁ, হ্যাঁ। না, এটা আর কি যে অনেকগুলো কুইজ হয়, এন্ড আপনি নিজের ইমপ্রুভমেন্টটা অবজার্ভ করার একটা সুযোগ থাকে। এন্ড এটাই আলটিমেটলি একটা শিক্ষার্থীর জন্য অনেক দরকারি বলে আমার মনে হয়, যে অনেকগুলো এক্সাম দেয়া এবং প্রত্যেকটা এক্সামের মধ্যে তার পূর্বের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করা। হ্যাঁ, ধন্যবাদ তামিমকে। আসলে তোমার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। আমাদের যখন অভিভাবক সম্মেলন হয়েছিল নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারের শেষে, তখন আমাদের হয়তো একত্রে হয় নাই, গ্রুপ গ্রুপ ভাগ করে দিয়েছিল। তো আমাদের যে টাইমে হয়েছে ওই টাইমে একজন অভিভাবক আসছিলেন। উনি আসলে একটা অভিযোগ করছে যে স্যাররা আসলে কি পড়ায় ফিজিক্স, মানে ফিজিক্স কে বিশেষ করে উল্লেখ করে বলছে যে স্যাররা আসলে কি পড়ায়, যা ক্লাসে পড়ায় কুইজে দেয় না, কুইজে সবাই এত খারাপ করে, ফিজিক্স কি এতই মানে হার্ড সাবজেক্ট যে ছাত্ররা এতজন টিচার মিলেও ছাত্রদের ভালো করাইতে পারে না। মানে স্যাররা, স্যারদের প্রতি একটা ব্লেম দিছিলেন একজন অভিভাবক, যে আসলে স্যাররা এত পড়ায় তারপর স্টুডেন্টরা কেন ফিজিক্স ভালো করতে পারে না। তো আসলে তুমি একটা মানে উজ্জ্বল প্রমাণ হয়ে রইলে যে মানে ফিজিক্স কুইজে 40 পেয়েও তুমি বুয়েটে প্রথম স্থান অধিকার করেছো।
তাহলে বুঝতে হবে যে নটরডেম কলেজের কুইজ আসলে যত কম পাওয়া থেকে শুরু হবে, আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা শুরু হয় যে আমি এত কম কেন পেলাম, আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। এবং যেটা বললে যে তুমি কিন্তু শেষ কুইজে আসলে 100 মার্কস ক্যারি করতে সক্ষম হয়েছিলে। তো সেক্ষেত্রে আমরা যারা কলেজে পড়েছি আমরা আসলে বুঝতে পারি যে কুইজে হার্ড কোশ্চেনটা আমাদের জন্য কতটা জরুরি। কিংবা আমরা আমরা হয়তো যখন কুইজ দিয়েছি আমরা নিজেরাই হয়তো অনেকটা স্যারদের প্রতি অকৃতজ্ঞ ছিলাম যে এত কঠিন প্রশ্ন কেন, একটু সহজ কি করতে পারে না, সবাই ফেল করতেছে, এই এত খারাপ অবস্থা কেন। তো আসলে আলটিমেটলি যখন আমরা এজ এ নটোরিমিয়ান হয়ে কলেজ থেকে বের হয়ে আসি তখন আসলে সেই উপলব্ধিটা আমাদের মাঝে আসে। আসলে কয়েকজন কিছু প্রশ্ন করেছে, আমরা একটু দুই একটা প্রশ্নের উত্তর দিই। এক্সামে কি কি নিয়ে যেতে হবে, আরিফুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছে, আমি একটু উত্তরটা দিই। আরিফুল ইসলাম, আমরা হলো নটরডেম কলেজে যখন গিয়েছি আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিয়েছে, প্লাস ঘড়িও ব্যবহার করতে দিয়েছে, এবং পাশাপাশি অনেকে কিন্তু মোবাইল ফোন নিয়েও ক্লাসে চলে গেছে। বাট ক্লাসে যাওয়ার পর স্যাররা বলছে যে কারো কাছে যদি মোবাইল ফোন থাকে বা এসএসসি অনুমোদিত ছাড়া যদি কোনো ক্যালকুলেটর থাকে, বা ওই যে কি বলে যে হাতে ঘড়িটা পরে এটা যদি আপগ্রেড মানে ওই যে মানে মোবাইল আকারে থাকে, সেগুলো ফেরত দেওয়ার জন্য বলছে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে ইলেকট্রনিক ডিভাইস গুলো না নিয়ে নেওয়ার জন্য। ক্যালকুলেটর তোমরা নিতে পারবা, পাশাপাশি ঘড়ি নিতে পারবা, এবং তো যেগুলো একদম রাফ করার জন্য আলাদা কোনো কাগজ নিতে পারবা না, নর্মালি প্রশ্নের উপরে রাফ করতে হয়, এগুলোই আর কি। আচ্ছা, আরো একজনের প্রশ্ন করছে, অনেকে এখন পর্যন্ত ভর্তি প্রস্তুতির পড়াশোনা শুরু করে নেয়, বাট এখন থেকে যদি প্রিপারেশন নেয় তাহলে পারবে কিনা। এইটা একটু আদনান আহমেদ তামিমের কাছেই চলে যাচ্ছি, যে অনেকেই এখন পর্যন্ত আসলে নটরডেম কলেজে পড়াশোনা করতে চায় বাট পড়াশোনা ওভাবে শুরু করতে পারেনি। তো ওরা যদি এখন পড়াশোনাটা শুরু করে, ওরা কি ইনশাল্লাহ সফল হতে পারবে, বা কিভাবে পড়াশোনাটা করা উচিত এই স্বল্প সময়ের মধ্যে? না, আলটিমেটলি এখানে টাইমটা ম্যাটার করে না, কারণ মেইনলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্টুডেন্টের বেসিক কতটা ক্লিয়ার। বেসিকটা এসএসসি তে যদিও ভালোভাবে পড়াশোনা করে আসে, সেক্ষেত্রে আমার মনে হয় যে 10-15 দিন প্রিপারেশন নেয় এনাফ এনডিসির জন্য, যেটা অনেকেই করে। মানে আমি অনেকেই দেখছি যে 15 দিন প্রিপারেশন নিয়েছে বাট ওর চান্স হয়েছে, ভালোভাবেই চান্স হয়েছে। সো মেইনলি আগে থেকে যদি ওর পড়াশোনা রেগুলারলি করে থাকে এবং বেসিক গুলো ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে এতটুকু যে টাইম আছে সেটা মোর দেন এনাফ বলা যায়। যদি অন্য ধর- সিনারিও হইতে পারে যে ও আগে তেমন ভালোভাবে পড়াশোনা করেনি, সেক্ষেত্রে একটু প্রেশার হয়ে যাবে। হ্যাঁ, আসলে তামিম যেটা বললো জি, আসলে এটা এটাই। সামারি হলো এটাই, যে স্টুডেন্ট টু স্টুডেন্ট আসলে ভেরি করে। তোমার যদি এসএসসি তে খুব একটা ভালো প্রিপারেশন থাকে, তোমার যদি এসএসসি এর বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে দেখা যাবে তুমি যদি 15 থেকে 10 দিন প্রিপারেশন নাও, আমার মনে হয় এটা তোমার জন্য এনাফ। বাট তুমি যদি এসএসসি তে দেখা যাচ্ছে এখনো তোমার সিলেবাস বাকি আছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। মানে যার বেসিকটা ক্লিয়ার আছে, যার সিলেবাস শেষ, সে যত না করবে সে দেখা যাবে এখন এসএসসি পড়াশোনা শুরু করে দিবে। বাট তোমার যদি নটরডেম কলেজে চান্স পেতে হয় তোমার তো অবশ্যই একটু হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা, তামিম ভাইয়াকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। তোমাদের তামিম ভাই আসলে অনেক কষ্ট করে আজকে লাইভটা করতেছে, চট্টগ্রাম অবস্থান করতেছে, কারেন্টও নাই, অন্ধকারের মধ্যে একটা ছোট লাইট জ্বালিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে। তো তোমরা তামিম ভাইয়াকে আসলে কমেন্টে ধন্যবাদ দাও যে সে এত কষ্ট করে আজকে লাইভটা করতেছে। আচ্ছা, তারপর তামিম, মানে আমাদের আজকের আলোচনার যে একদম মূল লাইনটা, সেটা হলো তুমি বুয়েটে প্রথম স্থান অধিকার করেছো। তোমার প্রতি আমি এবং আমার পেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে তুমি নটরডেম কলেজকে বাংলাদেশের বুকে আরো একবার রিপ্রেজেন্ট করেছো, এবং আমরা আসলে বন্ধু হিসেবে তোমার প্রতি কৃতজ্ঞ যে আমাদের বন্ধু, আমাদের কলেজের বন্ধু, সে আহ বাংলাদেশের সর্বোচ্চ যে ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ বুয়েটে প্রথম স্থান অধিকার করেছে। সেক্ষেত্রে তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো যে নটরডেম কলেজ কতটা তোমার এই সফলতার পিছনে অবদান রাখতে পেরেছে। না, আসলে অবদানটা সত্যি বলতে অসামান্য, কারণ আমার ক্ষেত্রে যেটা মনে হয় এডমিশন টেস্টে ভালো করার ক্ষেত্রে প্রথম একটা আহ, মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অ্যাকুরেসি, বা একটা ম্যাথ কে কত তাড়াতাড়ি সলভ করতে পারে। সেক্ষেত্রে এনডিসি যে কুইজ গুলো ছিল সেগুলো আমাকে যথেষ্ট হেল্প করেছে। এন্ড কুইজে যেহেতু অনেক শর্ট টাইমে একটা চিন্তা করার মতো কিছু কোয়েশ্চেন দেওয়া হয়, মানে ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন দেওয়া হয়, সেক্ষেত্রে ওই স্পিড প্লাস অ্যাকুরেসিটা আনার জন্য এনডিসির কুইজ গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্লাস যেহেতু আমাদেরকে রেগুলার ক্লাস করতে হয়, এন্ড ক্লাসে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ক্লাসে কিন্তু কোনো টাইম ওয়েস্ট হয় না। ক্লাসে স্যারেরা যথেষ্ট দায়িত্ব সহকারে যে কোনো সাবজেক্টই হোক সেটা অনেক বেসিক সহকারে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হয়। এন্ড এ কারণে আর কি সব দিক দিয়ে নিজের পড়ার পাশাপাশি কলেজের পড়াশোনা
কুইজ সিস্টেম সবকিছু মিলিয়ে আমাকে হেল্প করেছে। অ্যান্ড এনডিসিতে যেটা ছিল, যেহেতু কম্পিটিশন অনেক বেশি ছিল অ্যান্ড নিজেকে সবসময় ইমপ্রুভ করার একটা স্পৃহা ছিল প্রথম থেকেই, ওইটা করার চেষ্টা করেছি, যার মাধ্যমে আলটিমেটলি নিজেকে একটা ভালো অবস্থানে আনতে পারিছি। এটা আর কি। ধন্যবাদ তামিমকে। আসলে আমরা আরো অনেকগুলো লাইভ করেছি, হয়তোবা তুমি জেনে থাকবে। মেডিকেলে প্রথম তানজিম সরবার সাথে লাইভ করেছি, তারপর হলো দ্বিতীয় যে ছিল তোহা, ওর সাথে লাইভ করেছি, এবং তোমার যে বইটা আছে বুটেক্সে ফার্স্ট হয়েছিল ওর সাথেও লাইভ করেছি। আচ্ছা, ও আরেকটা ইনভাইটেশন একটু তোমার মাধ্যমে দিয়ে দিতে চাই, যে তুমি সাকিবুল ইসলাম যে সিয়াম, তাকে চেনো, এমএসডি তে প্রথম স্থান অধিকার করেছে। হ্যাঁ, ওর সাথে হলো আমাদের আগামী পরশুদিন, মানে হলো 30 তারিখ রাত 9টার সময় ইনশাল্লাহ লাইভ হবে। তোমরা যারা আজকে লাইভে উপস্থিত আছো, আদনান আহমেদ, তামিমের লাইভে যারা উপস্থিত আছো, ইনশাল্লাহ তোমরা সবাই আগামী পরশুদিন রাত 9টার সময় সিএম এর লাইভেও ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করবা। আমরা সেখানে সিএম এর থেকেও শুনে নেবো যে আসলে সিএম কোন প্রসেস ফলো করে নটরডেমে চান্স পেয়েছিল, এবং সে যে এত বড় বড় সফলতা অর্জন করেছে, সেই সফলতার পিছনে আসলে নটরডেম কলেজ কতটা অবদান রাখতে পেরেছে। ইনশাল্লাহ তোমরা সবাই সেই লাইভে থাকবা। ও, আমরা আসলে তামিম পরবর্তী দিকে চলে যাচ্ছি। তামিম, আমি বিশেষ করে একটু লক্ষ্য করেছি যে তুমি যখন নটরডেম কলেজে চান্স পেয়েছো, তখন তুমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলে যে নটরডেম কলেজে পড়াশোনা করছে, এমন টাইপের একটা স্টাডি ইন নটরডেম কলেজ এমন। তো তারপরে আসলে তোমাকে আর তেমন ভাবে ফেসবুকে দেখা যায় নাই। হয়তোবা নটরডেম কলেজে যখন পড়াশোনা করেছো, আমরা তেমন ভাবে তোমাকে ফেসবুকে অ্যাক্টিভ দেখতে পাই নাই, বা অনেকে তোমার পোস্টে কমেন্ট করেছে যে নটরডেম কলেজে চান্স পাওয়ার পর আবার যখন সেই তোমার কাঙ্ক্ষিত যে স্থান বুয়েটে চান্স পেয়েছো, তখনই আসলে তুমি একটু টুকটাক মানে ফেসবুক আবার চালানো শুরু করেছো। সেক্ষেত্রে যদি রহস্যটা আমাদের সাথে একটু শেয়ার করো যে তুমি কিভাবে মেনটেন করতে ফেসবুকের বিষয়টা। মানে অনেক প্রশ্ন আসছে এই বিষয়টা নিয়ে আমার কাছে, যে ভাই তামিম ভাইয়ের কাছে এই প্রশ্নটা করবেন অবশ্যই, যে তিনি মোবাইল চালাইতেন কিভাবে, বা ফেসবুকটা সে কিভাবে মেনটেন করতেন। তো সেই জন্য ওদের কাছ থেকে এই প্রশ্নটা আমি তোমার কাছে করছি। না, পোস্ট করতে না এমন না যে আমি ফেসবুকে অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ থাকতাম, বাট এটা অবশ্যই আমার নিজের কাজের জন্য। যেমন কি এখন যেহেতু অনলাইন পড়াশোনার প্রচলন অনেক বেশি, সব জায়গায় দেখা যায় কোনো একটা প্রতিষ্ঠানের অফলাইন প্ল্যাটফর্ম আছে, পাশাপাশি অনলাইন একটা সার্ভিসও আছে। প্লাস অনেকগুলা প্ল্যাটফর্ম এমনও আছে যে শুধুমাত্র অনলাইনে সার্ভিস দেয়। সো সো সেই সবগুলোর সার্ভিস যাতে আমি গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে অনলাইনে আমি প্রথম থেকে অ্যাক্টিভ ছিলাম, বাট ওই যে আলাদাভাবে পোস্ট দেওয়া হইতো না, বা চেষ্টা করতাম যাতে অন্য কোনো কারণে টাইম ওয়েস্ট না করি। এই কারণে আর কি, মানে পোস্ট বা স্টোরি এগুলা তেমন দেওয়া হইতো না। বাট আলটিমেটলি অ্যাক্টিভ থাকতাম। আমি আমি কখনো আইডি ডিঅ্যাক্টিভেট করি নাই, বা ইউটিউব বা ফেসবুক এগুলোর কারণে কখনো মোবাইল করিনি। বাট চেষ্টা করছি যাতে এগুলো আমার একাডেমিক কাজে সর্বোচ্চ ইউজটা করা যায়। এটা অ্যাডমিশনে কিংবা এসএসসি লাইফে সব ক্ষেত্রেই। ধন্যবাদ তামিমকে। আসলে তোমাদের যে বহুল মানে প্রত্যাশিত যে উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো। আসলে বিষয়টা হয়েছে এমনই যে যারা নিজেদের মধ্যে একটু কন্ট্রোল নিয়ে চলতে পারে, বিশেষ করে আমি নিজেও চলতে পারতাম না, এই জন্য আমি নিজেকে দায়ী করছি। আমার বারবার ফেসবুক আনইনস্টল করতে হয়েছে, মেসেঞ্জার আনইনস্টল করতে হয়েছে, তো পারতাম না, আবার 2-3 দিন পর দেখা যেত আবার ইনস্টল করা লাগতো। বাট তুমি ফেসবুক ইনস্টল আনইনস্টল না করে, মেসেঞ্জার আনইনস্টল না করে, ইভেন ডিএক্টিভ না করে, বইটার মতো স্থানে, মানে আমরা যেটা আর কি দেখি যে যারা খুব ভালো ভালো টপ পজিশনে করে, এরা হলো দেখা যাইতো অনেকে বলে যে স্মার্টফোনও চালাইতো না, এমন আর কি আমরা শুনতে পারি। বাট তোমার সব থেকেও যে তুমি নিজের মাধ্যমে নিজের মধ্যে টাইমটা মেনটেন করে এত বড় সাফল্য অর্জন করেছো, সেজন্য তোমাকে আরো একটা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একজনে প্রশ্ন করেছে, দীপ্ত, যে আদনান ভাইয়ের এসএসসি ফুল সিলেবাস শেষ করতে কত সময় লেগেছিল, এইচএসসি ফুল সিলেবাস শেষ করতে কি সময় লেগেছিল? আচ্ছা আদনান, আমাদের তো মানে শর্ট সিলেবাস ছিল, ফুল সিলেবাস ছিল না। সেক্ষেত্রে তুমি কি মানে ফুল সিলেবাসে কমপ্লিট করেছিলে? না, ফুল সিলেবাসের ক্ষেত্রে সব চ্যাপ্টার তো শর্ট সিলেবাসে লাগে না। মানে যেমন কি শর্ট সিলেবাসের কিছু কিছু টপিক আছে যেগুলো শর্ট সিলেবাসের বাইরের কিছু চ্যাপ্টারের জ্ঞানও লাগে আলটিমেটলি। সো আমি চেষ্টা করছিলাম তাতে যেগুলো শর্ট সিলেবাসের সাথে রিলেটেড ওইসব চ্যাপ্টার গুলো কভার করার। যেমন কেমিস্ট্রিতে মোটামুটি দেখা যেত শর্ট সিলেবাসের বাইরে যে কিছু খুবই সামান্য টপিক আছে, এবং ওইগুলো থেকেই বুয়েট প্রিলিতেও মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয়। ওই কারণে ওইগুলো কমপ্লিট করার চেষ্টা করেছিলাম আলাদাভাবে, যাতে কেমিস্ট্রির প্রিলিতে কোনো সমস্যা না হয়। এন্ড ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ওই যে যা দরকার হয় এতটুকুই কমপ্লিট করেছিলাম। মানে আজাইরা কিছু কমপ্লিট করে টাইম ওয়েস্ট করিনি। যেহেতু আমাদের এটা ক্লিয়ার করা ছিল যে বুয়েট এডমিশন টেস্টটাও শর্ট সিলেবাসেই হবে।
হ্যাঁ, ধন্যবাদ তামিমকে। আসলে যে বিষয়গুলো দরকার ছিল তুমি বুঝে বুঝে পড়তে পেরেছো দেখি, মানে নিজের মধ্যে আয়ত্তে নিয়ে খুব ভালোভাবে পড়তে পেরেছো দেখি আজকে তোমার এই সাফল্য। আচ্ছা, একজন কমার্স থেকে প্রশ্ন করতেছে, ভাইয়া যদি 4.6 অথবা 4.60 অথবা 70 পাই তাহলে পরীক্ষা দিলে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? আসলে ভাই না, কমার্সের ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি 4 পাও তাহলে নটরডেম কলেজে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, এবং যদি পরীক্ষায় নটরডেম কলেজে মানে চান্স পাওয়ার জন্য রিটেনে যে মার্কসটা প্রয়োজন সেটা যদি তুমি ক্যারি করতে পারো তাহলেই তোমার জন্য সেটা ভালো হয়ে যাবে, আর মানে ওভাবে কোনো ব্যাড ইম্প্যাক্ট করার সম্ভাবনা নাই। আচ্ছা, আরো অনেক প্রশ্ন আসতেছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আস্তে আস্তে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা তামিম, আমরা একটু চলে যাচ্ছি একদম যখন তুমি নটরডেম কলেজে ভর্তি হয়েছো, তোমাকে তো রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছিল। সেক্ষেত্রে রিটেন পরীক্ষা তো সবার ক্ষেত্রে একই রকম দেখা যায়, প্রশ্নগুলো আসে আমাদের উত্তর দিতে হয়। আমরা আসলে ভাইবার ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম লক্ষ্য করি, এক একজনের এক এক রকমের হয়ে থাকে। বিশেষ করে অনেক কৌতূহল হয়, অনেক কৌতুকের অবস্থান নেয় ভাইভাতে, স্যাররা আমাদের সাথে মজা করে, স্টুডেন্ট অনেক ঘাবড়িয়ে যায়, মানে অনেক রহস্য কাজ করে আমাদের এই ভাইবা নিয়ে। আজকে অনেক জুনিয়ররা আছে বা পরে অনেক জুনিয়ররা লাইফটা দেখবে, তুমি যদি ওদের কাছে তোমার ভাইবার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হতে পারতো। আমার ভাইবার মেমোরিটা আসলে মনে রাখার মতোই যে ভাইবার সময় আমাকে 2টা কোয়েশ্চেন করেছিল স্যারে। ফার্স্টে যখন গিয়েছিলাম, ফার্স্টে বসে জাস্ট একটু ক্যাজুয়াল কথাবার্তা বলার পর 2টা কোয়েশ্চেন করেছিল ভ্যাকসিন সম্পর্কিত। সো আমি যেহেতু তেমন প্রিপারেশন নিই নাই, আমি কিন্তু একটা কোয়েশ্চেনই পারিনি। বাট আমার ইসিএ মোটামুটি ভালো ছিল, মানে অনেকগুলো সার্টিফিকেট ছিল, প্লাস ওইগুলো স্যারকে এক্সপ্লেন করেছিলাম আমি। অ্যান্ড আমার আচার আচরণ প্লাস অ্যাটিটিউড সবকিছু মোটামুটি অ্যাকসেপ্ট করার মতোই ছিল। ওইসব বিবেচনা করে আমার মনে হয় মানে আমাকে চান্স দেওয়া হয়েছে এনডিসি তে। অ্যান্ড ওই যে কোয়েশ্চেন গুলো, জিকের কোয়েশ্চেন গুলো না পারাটা আমার মনে হয় না অত বেশি ইম্পর্টেন্ট, বা পারা না পারাটা। তার থেকে বেশি যেটা দেখা হয় সেটা হচ্ছে স্টুডেন্টের আচার আচরণ কিংবা অ্যাটিটিউডটা কেমন, বা ওর ইসিএ কেমন আছে, একাডেমিক্স এর বাইরে আলাদা অন্যান্য কাজে কেমন সম্পৃক্ততা আছে না বা নাই, এগুলো দেখা হয় মেনলি। ধন্যবাদ তামিমকে। এটাই আসলে আমার আমার একটা কথা মনে পড়ে গেল, যে আমি যখন ভাইবা দিয়ে গেটের বাইরে বের হয়েছিলাম, আমাকে 2টা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছিল, একটা আনসার করতে পেরেছিলাম। তাও মানে পেরেছিলাম বলতে ওই যাদেরকে আগে কোশ্চেন করছে ওদের কাছে জিজ্ঞেস করছিলাম। তো অনেকের কাছে জিজ্ঞেস করছে, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, এক এক জায়গা দিয়ে ভাইবা হয়েছে। তো বাই চান্স একটা কোশ্চেন কমন পড়ে গেছিল আমার, কপাল ভালো ওইটা অ্যান্সার দিয়েছি। আর একটা প্রশ্ন আমি পারি নাই। বাট আমি দেখছি যারা এই কোশ্চেন গুলার অ্যান্সার করতে পারে না, ইভেন মনে করো 2টা করছে, আমার মতে একটা পারে নাই, আমি অতটা টেন্স ছিলাম না। বাট বাহিরে হয়ে আমি দেখলাম এদের মধ্যে কি হাহাকার কাজ করতেছে, মানে একটা প্রশ্ন পারে নাই মানে নটরডেম কলেজে চান্স হচ্ছে না। অথচ আমার এমন বন্ধু আছে যাদেরকে একটা দুইটা না, 2টা করার পর 2টা পারে নাই, দেন স্যাররা মজা নেওয়ার জন্য আর করতেছে, 4-5টা করছে, একটাও পারে নাই, বাট স্টিল কিন্তু নটরডেম কলেজ থেকে পড়াশোনা করে বের হয়ে গেছে। তো তোমরা যে আসলে যারা এটা নিয়ে চিন্তা করো যে সাধারণ জ্ঞান প্রশ্ন করবে, আহারে আমার যদি এটা না হয় তাহলে তো আমি শেষ, আসলে ব্যাপারটা এমন না। তোমরা একটু যে আদনান আহমেদ তামিমের কথাই কিন্তু ক্লিয়ার হয়ে গেলে। এবং বিশেষ করে আমার যেটা মনে হয় যে ভাইবার একটা বিশেষ দিক হলো সাইকোলজি টেস্ট। স্যাররা যারা থাকেন তোমরা একটু সাইকোলজিটা টেস্ট করতে চান যে আসলে তুমি ব্যক্তি মানুষ কেমন, তুমি আসলে স্যারদের কাছে যেটা বাহ্যিক ভাবে প্রকাশ করছো তুমি কি সেটাই, নাকি তোমার অভ্যন্তরে কিছু লুকিয়ে আছে, তুমি কি মিথ্যা বলতে চাইছো, তোমাকে একটু জাস্ট ব্যক্তিগত ভাবে জাজ করতে হয়। তো সেক্ষেত্রে তুমি যদি রিটেন পরীক্ষা টিকে যাও এবং তুমি যদি ভাইবাতে স্যারদের সাথে খুব ভালোভাবেই কথা বলো এবং কোনো মিথ্যা কথার আশ্রয় না নাও, তাহলে আশা করি ভাইবাতে আর তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, একজনে প্রশ্ন করছে যে ভাই আপনি বায়োলজি কিভাবে পড়ছেন, বিশেষ করে যে তুমি বুয়েটে প্রথম স্থান অধিকার করেছো। তো মোটামুটি আমরা বলতে পারি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের বায়োলজিটা আসলে বলা যায় যে টাচই করে না এমন একটা টাইপ, টাচ করে না বলতে মানে এডমিশন টাইমে টাচ করে না এমন একটা টাইপ। তো তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো যে বায়োলজি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে বা এডমিশনের সময় কোনোভাবে তুমি বায়োলজির সাথে সম্পৃক্ত ছিলে কিনা। না, বায়োলজিটা মেইনলি আমি যেহেতু মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম বা ওই ওরিয়েন্টেড ছিলাম, তাই বায়োলজিটা খুব বেশি পড়া হয়নি। বাট এমন ভাবে পড়েছি যাতে এইচএসসিটা 100% ক্লিয়ার থাকে। অ্যান্ড মেইনলি এই প্রিপারেশনটা এনডিসি থেকেই বলা যায় যে এনডিসিতে যেহেতু আমাদের ক্লাসে যতটুকু পড়ানো হয় এর পরে একটা কুইজ নেওয়া হয়। অ্যান্ড আমি চেষ্টা করছি যাতে কুইজের আগে ক্লাসে যা পড়িয়েছে বা যেই সিলেবাসটা আছে ওইটা যাতে খুব ভালোভাবে ক্লিয়ার করা যায় বায়োলজির ক্ষেত্রে। এন্ড এটা তো আলটিমেটলি এইচএসসি সিলেবাস, সো এইচএসসি পরীক্ষায় যাতে সিকিউর করতে পারে ভালো একটা মার্কস, সেই কারণে আমি কুইজের টাকে ওরিয়েন্টেড করে
মানে বায়োলজি প্রিপারেশনটা নিয়েছিলাম। এন্ড যেহেতু র্যাঙ্ক আগানোর একটা ইচ্ছা থাকে সবার এনডিসিতে, সেক্ষেত্রে সব সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এন্ড এই থেকেই মানে বায়োলজিটা মোটামুটি কুইজের আগে ভালোভাবে পড়াশোনা করেছি। এন্ড এমন না যে খুব আহামরি বায়োলজির জন্য টাইম দিয়েছি, বাট যতটুকু দরকার আমার জন্য ততটুকুই দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো আসলে একটা একদম আমরা যখন এডমিশনের শুরু না, আমরা আসলে অনেকে আছি যারা যখন এইচএসসি শেষ হয় তখন আমরা ডিসাইড করি যে এখন আসলে আমার মেডিকেল প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। আমাদের ক্ষেত্রে অনেকেরই এমনটা হয়, যখন এইচএসসি শেষ হয়ে যায় তখন আমরা আসলে ডিসিশনটা নিই। বাট আমার মনে হয় ডিসিশনটা তখনই নেওয়া উচিত যখন তুমি মোটামুটি ফার্স্ট ইয়ার শেষ করতে যাচ্ছ। আমার মনে হয় যে এর মধ্যে তোমার একটা ডিসিশনে চলে যাওয়া উচিত যে আমার আসলে গোলটা কি হচ্ছে, আমি আসলে কোন দিকে আগাচ্ছি। যেমন তামিম তার গোলটা আগেই ঠিক করে নিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু সে পড়াশোনা করেছে এবং সে যা তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছতে পেরেছে। আমরা একটা প্রশ্ন একটু নিতে চাই যে তামিম ভাইয়া কিভাবে 100% ইফোর্ট দিত। তামিম আসলে কথার মধ্যে অনেকভাবেই বুঝিয়েছে বা বলেছে যে কিভাবে পড়াশোনা করতো। তারপরে তামিম যদি ছোট্ট করে আরেকটু বলো, তুমি আমাদের সাথে শেয়ার করো যে আসলে তোমার পড়াশোনার ইফোর্টটা তুমি আসলে কিভাবে দিতে। না, এফোর্ট বলতে যেহেতু হোস্টেলে ছিলাম, মানে হোস্টেলে তো আলাদা তেমন কোনো কাজ ছিল না, জাস্ট কলেজে যাওয়া আসা ল্যাব কমপ্লিট করে এগুলো বাদে বাকি যা টাইম ছিল মোটামুটি সবই পড়াশোনার মধ্যে দিয়ে গিয়েছিলাম, বাট অন্যান্য কাজ বাদে। এটা আর কি। অ্যান্ড যেহেতু মোটামুটি একটা টার্গেট ছিলই, ওই টার্গেটে যাওয়ার জন্য তো একটু এফোর্ট দিতে হবে। অ্যান্ড অনেকগুলা সিলেবাস প্লাস একটু অ্যাডভান্স থাকার জন্য আরো এক্সট্রা পড়াশোনা এগুলো কভার করতে হবে। সেগুলো করার জন্য আলটিমেটলি ফার্স্টে থেকেই 100% এফোর্টটা দেওয়া হয়েছিল। অ্যান্ড সবারই দেওয়া উচিত এটাই, যে যদি একটা ভালো পজিশনে যাওয়ার ইচ্ছা যদি থাকে। অ্যান্ড মোটিভেশনটা ইম্পর্টেন্ট, যে আমার গোলটা ঠিক করে যেন ওই গোলের জন্য যা যা করা উচিত সে বা যে পরিমাণে এফোর্ট দেওয়া উচিত ওইটাই করা আর কি। ধন্যবাদ তামিমকে। একটা প্রশ্ন আমরা একটু নিচ্ছি যে তামিম ভাই কোন সাবজেক্টে আছে বুয়েটে? তামিম সম্ভবত কোন সাবজেক্টে আছো? সিএসসি মেবি না? হ্যাঁ হ্যাঁ, সিএসসি, কম্পিউটার সায়েন্স এন্ড আচ্ছা, ইঞ্জিনিয়ারিং। সিএসসি আছে, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে। আচ্ছা, একটা প্রশ্ন খুব পাচ্ছে আরিফুল ইসলাম থেকে যে এডমিশনে কত পার্সেন্ট মার্ক পাওয়া লাগে এনডিসিতে চান্স পাওয়ার জন্য। আসলে দেখা যায় এটা প্রতি বছর স্টুডেন্টের উপর ভেরি করে যে তোমার ব্যাচটা কেমন, দেন কোশ্চেন প্যাটার্নের উপর ভেরি করে, সবকিছুর উপর ভেরি করে। তো এভাবে আসলে হঠাৎ করে বলা যায় না। তবুও মোটামুটি একটা গেস ধারণা দিতে পারি যে যদি 50 মার্কের মধ্যে পরীক্ষা হয়, তুমি যদি মোটামুটি 40+ মার্কস পাও, আমার মনে হয় এটা সিকিউর তোমার জন্য। আচ্ছা, আর একজনে রাফি নামে একজনে করতেছে কোন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, প্রবাবিলিটি কেমন? আচ্ছা, এটা কোনো ব্যাপার না। এটা হলো তুমি যদি খুব ভালোভাবে স্যারদের সাথে আচরণ করতে পারো, এটা তোমার কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে না। জাস্ট তুমি যদি এগুলো দেখাও তোমার আরেকটু ভালো হয়। যে অনেক ক্লাব আছে, তোমরা যারা নটরডেম কলেজে ক্লাবের জন্য অনেক বিখ্যাত, ইভেন নটরডেম কলেজে ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব, এগুলো কিন্তু মানে খুব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নটরডেম কলেজের শুরুর দিক থেকে এই ক্লাবগুলো মানে চলতেছে, খুব পুরাতন ক্লাব এবং এর কার্যক্রম কিন্তু সারা দেশব্যাপী না, পুরো পৃথিবীব্যাপী এইসব ক্লাবের কার্যক্রম রয়েছে। তো সেক্ষেত্রে যখন তুমি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে নিয়ে যাও, স্যাররা অবশ্যই একটু ভালো নজরে তাকায় তোমার দিকে যে না, আমাদের এখানে ক্লাব আছে, আমরা ক্লাবের জন্য একটা ছেলে পেলাম। বাট এমন যদি হয় যে তোমার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, আমার মনে হয় না এটা তেমন কোনো খারাপ ইম্প্যাক্ট করবে। কারণ নটরডেম কলেজে প্রায় সায়েন্স থেকে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন মিলিয়ে 2100 জন ছাত্র পরীক্ষা দেয়। সেক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ 500 বা 1000 ছাত্রই হয়তো বা সার্টিফিকেট শো করে, অন্য হয়তো বা শো করে না। তো আমার মনে হয় যে এটা এমন কোনো জিনিস না যে না থাকলে তোমার একদম চান্সই হবে না। আচ্ছা, ঠিক আছে, অনেক প্রশ্ন আসতেছে, ইনশাল্লাহ আমরা অনেকগুলা দেওয়ার চেষ্টা করেছি। আমরা তামিমের কাছ থেকে একটু জেনে নিবো। তামিম, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, তুমি অনেক কষ্ট করে লাইভে আছো, কারেন্ট নেই, আমিও অলরেডি ফ্যান বন্ধ করে নিয়েছি, না হলে হয়তো বা একটু সাউন্ডের সমস্যা হইতে পারে, ঘামিয়ে গেছো দেখতে পাচ্ছি, তোমাকে আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছি। একটু আর একটু আসলে কথা বলতে চাই যে আজকে প্রায় অনেক জুনিয়ররা লাইভে আছে। ইনশাল্লাহ পরে যখন ভিডিওটা ফেসবুকে যাবে বা ইউটিউবে যাবে, অনেক জুনিয়ররা দেখবে। তো সেক্ষেত্রে তুমি যদি জুনিয়রদের জন্য নটরডেম কলেজে চান্স পাওয়ার জন্য একটু গাইডলাইন দাও যে কোন বিষয়গুলো আসলে জুনিয়রদের পড়া উচিত, সাবজেক্ট ওয়াইজ দিলে একটু ভালো হইতো। ফিজিক্স কিংবা কেমিস্ট্রির ক্ষেত্রে তারা একটা বইয়ের একটা কম্প্যাক্ট একটা ভার্সন বানাইতে পারে। যেমন ফিজিক্স এর ক্ষেত্রে কোন একটা লেটস সে গতি নিয়ে আমরা ডিসকাস করতেছি, যে গতির বিভিন্ন সূত্র আছে, কোন সূত্রের জন্য কোন টাইপ
আবার সূত্রের উপর বিভিন্ন টাইপ থাকতে পারে, বা এই কেস ওই কেস, যেমন বিড়াল ইঁদুরের ম্যাথ, কিংবা আরো অন্যান্য গাড়ির ম্যাথ, এসব যে এসব ম্যাথ আছে ওইগুলো যাতে আলাদা আলাদা টাইপ করে একটা কম্প্যাক্ট ভার্সন তারা করে নিতে পারে, যেটা আলটিমেটলি পরীক্ষার আগে রিভাইজ দেওয়ার জন্য অনেক হেল্প করতে পারে ফিজিক্স এর ক্ষেত্রে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আহ বইয়ের যেসব খুঁটিনাটি ইনফরমেশন আছে সেগুলো যাতে 100% ক্লিয়ার থাকে, বা মনে রাখার চেষ্টা করতে হবে। আহ অনেক মনে রাখার মতো জিনিসপাতি আসে আলটিমেটলি কেমিস্ট্রির ক্ষেত্রে। আর যদি বলি যে অনেকের ক্ষেত্রে কেমিস্ট্রি অনেক আগে থেকে অনেক ভালোভাবে শেষ করে থাকে এসএসসি টা, তাই কেউ যদি অ্যাডভান্স কিছু করতে চায় সেক্ষেত্রে আমি বলি যে কেমিস্ট্রি ফার্স্ট এর হাজারি স্যারের যে থার্ড অধ্যায় যেটা আছে, সেটার ফার্স্ট এর পিরিয়ডিক টেবিলে যে পার্টটা আছে সেটা চাইলে কেউ ক্লিয়ার করে নিতে পারে। এন্ড আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এটা আমার ক্ষেত্রে কাজে দিয়েছিল। এন্ড আমার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ওইখান থেকে আমি পেয়েছিলাম হুবহু, যে কোন কোন মলের আইসোটোপ থাকে না, সোডিয়াম এবং ওরাম। এই কোয়েশ্চেনটা মানে আমি হুবহু আমার এনডিসি কোয়েশ্চেনে পেয়েছিলাম। এন্ড ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে এটাই। আর ম্যাথ এর ক্ষেত্রে একটা বেসিকের পাশাপাশি একটু স্পিডে তাড়াতাড়ি সলভ করার ক্যাপাবিলিটিটা দরকার আলটিমেটলি। আর নয়তো ম্যাথের ক্ষেত্রে দেখা যায় অনেকে সলভ করতে অনেক বেশি টাইম নিয়ে ফেলে, বা যেহেতু হাতে কলমে করতে হয়, অনেক ত্রিকোণমিতিক জিনিসপাতিও থাকে, সেক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ বা রিটেন এটা প্র্যাকটিস করাটা অনেক বেশি জরুরি। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে আগের বছরে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো দেখে আলটিমেটলি স্টুডেন্টের বুঝে যাওয়া উচিত যে কোন প্যাটার্নে আমাকে পড়াশোনা করতে হবে, বা আমাকে মূল অধ্যায়ে বেশি জোর দিতে হবে নাকি কবি পরিচিতি বা পাঠ পরিচিতি এগুলোতে বেশি জোর দিতে হবে। আর ইংলিশের ক্ষেত্রে তো একাডেমিক্স এর পাশাপাশি একটু সিনোনিম অ্যান্টোনিম বা এরকম আলাদা কিছু টপিকও থাকে, ওইগুলো শেষ সময় এসে দেখে নেওয়া উচিত। ধন্যবাদ তামিমকে। এটা আর কি আসলে হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা জুনিয়র আছো আজকে যারা লাইভটা দেখতেছো অথবা আগামীতে দেখবে, তোমরা আসলে তামিমের কথা দ্বারা একদম স্পষ্ট আসলে বুঝিয়ে গেছো যে তোমরা যারা অনেকে বিভ্রান্তির মধ্যে থাকো যে আসলে কি পড়বো, কোথা থেকে প্রশ্ন করা হয়, তামিম আসলে কিন্তু খুব সুন্দরভাবেই বলে দিয়েছে যে কোন কোন জায়গা থেকে আসলে তোমার পড়া উচিত, কোন কোন বেসিক গুলো আসলে তোমার রাখা উচিত। আচ্ছা, কিছু প্রশ্ন আসতেছে যে মাহিন মাহমুদ প্রশ্ন করছে যে গোল্ডেন না পেলে কি চান্স পাওয়া যাবে? ভাই আসলে গোল্ডেন এবং গোল্ডেন না, নটরডেম কলেজ আসলে এটা কোনো সময় আহ বিবেচনায় আনে আমার মনে হয় না। আমার অনেক অনেক বন্ধু আছে যারা গোল্ডেন না পেয়ে নটরডেম কলেজে চান্স পেয়েছে, সুতরাং এটা কোনো ম্যাটারই করে না। আচ্ছা, আরিফুল ইসলাম থেকে একটা প্রশ্ন আসছে, এক্সাম শিফট কি ম্যাটার করে? আসলে তোমরা এই কনফিউশনটা যে কারণে দাও যে যারা চান্স পায় না তারা আসলে বলে যে আসলে প্রথম শিফটের প্রশ্ন কঠিন হয়েছে, দেন এই শিফট থেকে কম স্টুডেন্ট নিচ্ছে, এরকম বিভিন্ন ধরনের আসলে কথা শোনা যায়, যে কারণে আসলে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ো। আসলে তেমনটা না, যদি শিফট ওয়াইজ পরীক্ষাগুলো হয়ে থাকে তাহলে প্রত্যেকটা শিফট থেকে প্রশ্ন অনুযায়ী সমান সংখ্যক ছাত্রই নেওয়া হয়। তোমরা আসলে এটা নিয়ে আশা করি এখন ঝামেলায় পড়বে না। আচ্ছা, বাংলা এবং ইংলিশ কিভাবে পড়লে ইংলিশের জন্য, তামিম ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে, এটা হলো আর মানের উত্তর। খুব সুন্দরভাবে বলে দিয়েছি একটু আগেই, তোমরা সেখান থেকে লাইভটা যদি দেখে নাও তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তামিম ভাই এইচএসসি তে কয়জন রাইটারের বই পড়ছেন? আচ্ছা, হাসান মাহমুদ একটা প্রশ্ন করছে, তুমি মানে আমরা দেখা যায় যে নটরডেম কলেজে পড়াশোনাকালীন আসলে আমাদের ওভাবে যে বই সারাদিন পড়া লাগবে এমনটার প্রয়োজন হইতো না, কারণ স্যাররা এমন ভাবে বুঝাইতো, আসলে বই যে পড়া ছাড়া হবেই না এমনটা আসলে আমাদের মনে থাকতো না। আমরা স্যারদের নোট করেই আসলে অনেকটা আগিয়ে যেতাম। সেক্ষেত্রে তুমি যদি একটু বলো যে প্রশ্নের উত্তরে যেহেতু প্রশ্ন করেই ফেলেছে, যে তুমি কয় রাইটারের বই ফলো করতে? না, মেইনলি বই আমার ক্ষেত্রে ফলো করা হতো যে কেমিস্ট্রির ক্ষেত্রে বইটা বেশি জোর দিয়ে পড়তাম আর কি। আর ম্যাথের ক্ষেত্রেও বইটাই সলভ করতাম। ফিজিক্সে বই আমাদের যে বইগুলো আছে সেগুলো তেমন খুব বেশি পড়া হইতো না আর কি। বাট আমার বই দুইটা দুইটা রাইটারে করেছিল সবগুলো সাবজেক্টেই। বাট ওই যে মানে বইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বেসিক কতটুকু ক্লিয়ার। কারো যদি বেসিক ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে বই পড়তেই হবে। বাট যদি এমন থাকে যে তার বেসিক অলরেডি ভালোভাবে ক্লিয়ার কোনো একটা ক্লাসের মাধ্যমে বা অন্য কোনো একটা বইয়ের মাধ্যমে, সেক্ষেত্রে এগুলো না পড়লেও চলবে। বাট আলটিমেটলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কে কতটুকু কোন পার্টটা থেকে নিতে পারতেছে। কেউ যদি বই পড়ে ভালো একটা ইনপুট নিতে পারে সেক্ষেত্রে তার বই পড়াই উচিত। সেটা সে যে রাইটারের বই পড়েই কমফোর্টেবল ফিল করে সেটাই নেওয়া উচিত। এন্ড কেউ যদি ক্লাস করে মনে করে যে বেসিকটা 100% ক্লিয়ার হচ্ছে বা ও ভালো ইনপুট নিতে পারতেছে, সেক্ষেত্রে ক্লাস করাই উচিত। বই চাইলেই পড়তে পারে, না পড়লেও খুব একটা সমস্যা হবে না। বাট প্রবলেম গুলা যাতে সলভ করে, বইয়ের শেষে যে প্রবলেম থাকে বা গাণিতিক পদার্থবিজ্ঞান, রসায়ন বা ম্যাথের ক্ষেত্রে বই, এগুলাই।
হ্যাঁ, ধন্যবাদ তামিমকে। আসলে যে প্রশ্নটা করেছিলে যে তামিম ভাইয়া কি কি কয় কয় রাইটারের বই পড়েছিল আসলে, তো সেক্ষেত্রে আমি একটু ওর সাথে যুক্ত করতে চাই যে আসলে রাইটার যারা আছে মূলত বই লেখে, তাদের মধ্যে কিন্তু অনেক টিচাররাই আছে যারা নটরডেম কলেজে শিক্ষক। তো সেক্ষেত্রে যারা বই লেখে তারাই যদি তোমার ক্লাসে এসে পড়ায়, সেটা অবশ্যই একটু ব্যতিক্রমধর্মী লেকচার হবে। সেক্ষেত্রে তোমার আলাদাভাবে বই পড়াটা অতটা প্রয়োজন হয় না যদি তোমার ক্লাসে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এমনটা হয়েছে যে আমি এডমিশনের পূর্ব পর্যন্ত বই টাচ করছি না করছি বললেই চলে আর কি। মানে খুব কম বই প্র্যাকটিস করা হয়েছে আমার। ক্লাসে যে নোটগুলো স্যাররা করাইছে আমার মনে হয় মানে খাতা আছে কমপক্ষে 50-60টা শুধু নোটের খাতা। মানে এমন কোন নোট নাই, ক্লাসের নোট নাই যেগুলো আমি করি নাই। আমি জাস্ট বারবার নোটই করতাম আর নোটগুলো একটু বেশি পড়াশোনা করতাম। আচ্ছা, ফেইলিয়ার থেকে কিভাবে সাকসেসফুল হতে পারি? আসলে তামিম যে কথাগুলো বলছে তুমি এর মধ্যে ইনশাল্লাহ অ্যান্সার গুলো পেয়ে যাবো। যে তামিম কিন্তু কুইজের কথা একবার উল্লেখ করে বলেছে যে প্রথমে খারাপ মার্কস আসতো, তো কোন কোন জায়গায় খারাপ মার্কস আসতো, কোন কোন জায়গায় ল্যাকিংস গুলো রয়েছে, সেগুলো যদি ক্লিয়ার করে তুমি একটু পড়াশোনা করো তাহলে কিন্তু হয়ে যায়। আসলে আমরা আজকে আর গরমের মধ্যে লাইভটা বাড়াতে চাচ্ছি না। এমনিতেই তামিম খুব কষ্ট করে আজকে সময় দিয়েছে, কারেন্ট নাই, তারপরে গরম, সব মিলিয়ে অনেক আমি কষ্ট করে আসলে লাইভটা দিয়েছি। দুঃখিত ইনশাল্লাহ আমরা যে লাইভটা কারেন্ট থাকে না। যাই হোক ইনশাল্লাহ। অনেকে বলতেছে ভাইয়া নটরডেমে চান্স পেলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়া আমরা যেহেতু নটরডেম কলেজে পড়াশোনা করেছি, ইনশাল্লাহ আমিও ঢাকাতে আছি, তোমাদের তামিম ভাইয়াও ঢাকাতে আছে, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ তোমরা চাইলে যে আমাদের মুনিম সিসি পেজ আছে এখানে জিজ্ঞেস করতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আর তোমাদের তামিম ভাইয়া অবশ্যই হয়তোবা এখানে না থাকলেও বিভিন্ন ভাবে দেখবা বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকে, বিভিন্ন ধরনের পড়াশোনার আহ বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। আর তামিম ভাই আজকে যেভাবে আসলে আমাদের লাইভটা বলছে, তোমরা কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের সাথে। কারণ একজন মানুষ কিভাবে তার অবস্থান থেকে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকে এগিয়ে সফল হতে পারে, ইভেন বুয়েটের মতো জায়গায় সে প্রথম স্থান অধিকার করে থাকে, এটা আসলে অনেক অনেক শিক্ষার আছে আমাদের। তামিমের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। তামিম তোমাকে ধন্যবাদ, তোমাকে আবারও। ও, এন্ড ফাইনালি কারেন্ট আসলো। হুম। যাই হোক, প্রায় আসলে লাকের ব্যাপার। 41, হ্যাঁ হ্যাঁ, প্রায় আমরা 41 মিনিট আমরা লাইভটা করেছি কারেন্ট ছাড়া, তোমার কারেন্ট ছিল না, অনেক কষ্ট করেছো তামিম। তোমাকে ধন্যবাদ। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন নিব। খালেদ সাইদ জি, বলেছে সমস্যা যে নেই। ভাই আপনার এনডিসিতে র্যাঙ্ক কেমন ছিল আর কি, তোমার র্যাঙ্ক এনডিসিতে কেমন ছিল? র্যাঙ্ক বলতে র্যাঙ্ক অতটা খুব বেশি আহামরি ভালো ছিল না, বাট টপ 100 ছিল এরকম আর কি। আচ্ছা, হ্যাঁ এন্ড আমার মনে হ্যাঁ, হয় যে যে প্রশ্নটা করেছে। র্যাঙ্কের চেয়ে তোমার পার্সোনাল প্রগ্রেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ফার্স্টে তোমার যে অবস্থান আছে, তুমি 2 বছর ফার্স্ট আর সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর কতটুকু আপগ্রেড করতে পারতেছো, সেটাই ইম্পর্টেন্ট। কারণ এনডিসি তে 400 500 বা 600 র্যাঙ্ক করেও বুয়েট ডিএমস এগুলোতে টপ করে এরকম অহরহ উদাহরণ কিন্তু আছেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে নটরডেম কলেজ একটা জায়গা যে স্টুডেন্টদের ক্ষেত্রে এমন হয়, আমি দেখেছি যে ওরা পরীক্ষা রেখে বাংলা ইংরেজি গুলা মানে সায়েন্সে যারা আছে খুব মানে এক কথায় না বললে যে না পড়েই যায়। কারণ প্রথম প্রথম খুব ইংরেজি পড়ে, মানে ফাটায় ফেলাইবে এমন একটা ইংরেজিতে, গিয়ে দেখে ফেল মারছে বা খুবই খারাপ রেজাল্ট আসছে। দেন ওরা মানে একটা আশা ছাইড়া দেয় যে এত পড়েও যখন হয় নাই, পড়বোই না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এইসব কারণে যারা ইঞ্জিনিয়ারিং এর দিকে খুব ভালো ফোকাস নেয়, তারা কিন্তু আসলে দেখা যায় যে র্যাঙ্কটা টপ 100 এর মধ্যে থাকলেও যে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড বা টপ 10-এ আসবে এমনটা দেখা যায় না। তো ফাইনালি আসলে যে গোলটা নিয়ে সামনের দিকে আগায়, শেষ পর্যন্ত সেই গোলটা যদি আসলে অর্জন করতে পারে, অবশ্যই সেটা মানে অত্যন্ত কৃতিত্বের। তো আমরা আজকে লাইভটা চান্স পাওয়ার জন্য কি কোচিং করতে হবে বা মেইনলি কি আচ্ছা, কোচিং করার ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, এটা আসলে আমি ওর কাছে প্রশ্নটা আমি নিতেই চাচ্ছি না। কোনো কোচিং করা আসলে প্রয়োজন পড়ে না, তোমাদের জন্য এসএসসি টা খুব বেসিক ভালোভাবে ক্লিয়ার থাকে, সেটাই তোমাদের জন্য এনাফ হয়ে যায়। আসলে ইনশাল্লাহ আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। তামিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করে আজকে লাইভে সময় দিয়েছো। তামিম, তোমার যদি আসলে আজকে যারা লাইভে উপস্থিত আছে তাদের উপলক্ষে কিছু বা তাদের উদ্দেশ্যে যদি কিছু গাইডলাইন মূলক কথা বা কিছু তুমি বলতে চাও, ইনশাল্লাহ তুমি সেগুলো বলতে পারো, তারপর আমরা লাইভটা ইনশাল্লাহ শেয়ার করে শেষ করে দিব। তামিম, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, তোমরা যারা লাইভে আসো, আহ মনিমার তামিম ভাই সেরা, হ্যাঁ ভাই নূর নবী তুমিও সেরা। যাই হোক, তোমরা যারা লাইভে আছো ইনশাল্লাহ চেষ্টা করো একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আজকে লাইভে অবশ্যই মানে খুবই একজন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, বুয়েটে প্রথম স্থান অধিকার করেছে,
সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, তোমরা যদি ইনশাল্লাহ লাইভটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের বন্ধুরা দেখলে উপকৃত হবে। তামিম, তুমি যদি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে চাও ইনশাল্লাহ, তারপর আমরা লাইভটা শেষ করে দিব। আচ্ছা, তামিম সম্ভবত বের হয়ে গিয়েছে, একটু হয়তো নেটওয়ার্ক সমস্যা। যাই হোক, তোমরা যারা লাইভে আছো ভাই, বইটার জন্য আপনি কোন বই অনুসরণ করেছেন ও তো বললো, কিছু বইয়ের নাম উল্লেখ করে নেয়, বাট চেষ্টা করছে কমপ্লিট করার জন্য। ক্যালকুলেটর ইউজ করা যাবে? হ্যাঁ ভাইয়া যাবে। থ্যাংক ইউ। তোমরা অনেকে প্রথমে সালাম দিয়েছিলে, তোমাদের সকলকে ওয়ালাইকুম আসসালাম। আর ভাইয়া লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে। তামিম ভাই, আপনার এই উদ্ভাসের ব্রাঞ্চে দেখা করতে পারবো? সরি মনিম ভাই, এখানে কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, এটা হলো ব্যক্তিগত কোশ্চেনে করে ফেলেছো। হয়তোবা দেখা করতে পারবে, এটা আসলে শিওর বলা যায় না, তামিমের অনেক শিডিউল থাকে, হয়তোবা ক্লাস করতে আসলে তখন দেখা করতে পারবা। বা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলেও আমি তামিমের সাথে কথা বলার চেষ্টা করবো, যে তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও। ভাই এসএসসি তে কিভাবে ভালো রেজাল্ট করবো, এসএসসি কিভাবে ভালো রেজাল্ট করবো? আচ্ছা, তামিম হয়তো আবার যুক্ত হয়েছে তোমাদের। আহ হ্যাঁ তামিম, আমরা আসলে লাইভটা শেষ করতে হ্যাঁ, যাচ্ছিলাম। হ্যাঁ, হয়তো একটু সমস্যার কারণে আচ্ছা অ্যাকচুয়ালি বের হয়ে সরি, গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই তামিম। এখন আজকে যারা লাইভে উপস্থিত আছে, তুমি যদি ওদের উদ্দেশ্যে কিছু মানে বলতে চাও, গাইডলাইন মূলক বা কিছু সাজেশন দিতে চাও ইনশাল্লাহ, তারপর আমরা লাইভটা শেষ করে দিব। একদম তোমার ব্যক্তিগত মতামত যদি আমাদের সাথে শেয়ার করতে চাও। না, এতক্ষণ যা বলেছে আলটিমেটলি মনে হয় যে সবকিছু ওদের কাছে ক্লিয়ার, যে এনডিসি তে পড়ার জন্য রিক্রুটমেন্টটা কেমন, একদম রিটেন এক্সাম থেকে ভাইবা পর্যন্ত। এন্ড সত্যি বলতে এটা আগে আমাদের সময় তেমন বেশি ছিল না, যে এরকম একটা লাইভের মানে প্রচারণা বা লাইভের মাধ্যমে যে স্টুডেন্টদের যে স্ট্র্যাটেজি গুলো শেয়ার করা, এই যে এরকম প্রচলন কিন্তু আমাদের টাইমে ছিল না। এন্ড আমার ক্ষেত্রে যেটা এক্সপিরিয়েন্স ছিল, যে এনডিসি তে কি চান্স পাওয়ার জন্য কি পড়তে হবে না পড়তে হবে ওইগুলোর জন্য দেখা যেত ইউটিউব বা গুগল বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে হইতো, বা অনেকে কল দিয়ে হ্যাঁ জানতে হ্যাঁ হইতো। এন্ড এখন যেহেতু একটা ফেসবুক লাইভের মাধ্যমে দুজন এনডিসিয়ান বসে ওই হ্যাঁ হ্যাঁ। জিনিসটা সলভ করে দিচ্ছে, ওদের সবার কাছে পৌঁছে দিচ্ছে। এন্ড আমার মনে হয় এটা অনেক একটা ভালো উদ্যোগ। এন্ড এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমি আলটিমেটলি চাই যাতে জুনিয়র যারা আছে তারা আমাকে ছাড়াই যায়, এন্ড আমি যাতে আমার সিনিয়র যারা আছে তাদেরকে ছাড়াই যাই। এটাই আমার স্ট্র্যাটেজি আর কি। সো জুনিয়রদেরকে হেল্প করতে পেরে এন্ড যে তাদের মাধ্যমে তাদের কাছে সবকিছু শেয়ার করতে পেরে মুনিম ইসি কে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ তোমাকে। তামিম, অনেক কষ্ট করে সময় দিলে। একটা লাস্ট প্রশ্ন আসছে যে ভাই এক কথায় বলেন, সেরা হওয়ার মূল মন্ত্র কোনটি? আমি বলে দিই ভাইয়া, সেরা হওয়ার মূল মন্ত্র হলো ডেডিকেশনের সাথে পড়াশোনা করা। এর বাইরে মানে ওই যে বলা যায় যে তোমার কাছে পড়াশোনা ভালো লাগবে না, বাট শেষ পর্যন্ত তোমার পড়াশোনা দ্বারাই তোমাকে যা করবা পড়াশোনার মাধ্যমে করতে হবে। পড়াশোনা করতে হয়তো বা আমারও ভালো লাগে না, আমিও ভালো হয়তো বা লাগে, না হলে সম্ভব হতো না এত বড় সাফল্য অর্জন করা। তো সেটাই আর কি, পড়াশোনা আলটিমেটলি করতেই হবে। আজ খারাপ লাগুক, কাল পড়াশোনাকে বিচ্ছিরি মনে হোক, পড়াশোনাকে তোমার অনেকে আমাদের মনে হতো যে পড়াশোনা যে আবিষ্কার করছে তাকে পাইলে একটু মারতাম, এমন আর কি আমাদের মনে হইতো। তো আলটিমেটলি দেখা যেত যে আসলে না, পড়াশোনা অবশ্যই করতে হবে। পড়াশোনা ছাড়া আসলে সাফল্যের মূল মন্ত্র আর কিছুই নাই। তামিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি, এবং তোমার এই সফলতার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা আমাদের যে ফ্রেন্ড সার্কেল তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আজকে লাইভটা শেষ করতে যাচ্ছি, তোমরা যারা জুনিয়ররা ছিলে অবশ্যই শেয়ার করে দিবে। তামিম যেটা বললো যে আসলে তোমরা তামিমের কাছে অনেকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছো বা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো, যেহেতু নটরডেম কলেজ থেকে এসেছে, তার আসলে নটরডেম কলেজে চান্স পাওয়ার জীবনটা বা পড়াশোনার জীবনটা তোমরা জানতে পেরেছো আজকের লাইভের মাধ্যমে। ইনশাল্লাহ তোমরা তো নিজেরা ক্লিয়ার হয়েছো, এবং তোমাদের বন্ধুদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ইনশাল্লাহ তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। তো তামিম, তোমাকে আবারও ফাইনালি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ তাহলে হ্যাঁ, শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আমাকেও এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ ধন্যবাদ তামিম, তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।